আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মার্কেটিং বিভাগের MBA ফাইনাল ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার তৃতীয় লেকচার। তোমরা জানো যে ইতিমধ্যে আমি 2টা লেকচার দিয়েছি। একটা ছিল ফাউন্ডেশন কোর্স রিগার্ডিং কোর্স, আর একটা ছিল তোমার বেসিক ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভান্সড মার্কেটিং রিসার্চ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসছে। ওয়ালাইকুম সালাম নাফিস। শরীরটা একটু খারাপ, ভালো লাগতেছে না, বুঝছো? মানে আজকে আবার 21 জন মারা গেল। এগুলো শুনতে আসলে ভালো লাগে না। দিন যাচ্ছে, কোনো গুড নিউজ নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। পবিত্র মাহে রমজানের উসিলায় আল্লাহ আমাদেরকে এই করোনার যে মহামারী সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আজকে শুরু করছি। তার আগে তোমাদের কিছু কথা বলে নেই। তোমাদের কাছে বই নেই, কারণ তোমরা প্রমোটেড হওয়ার পরপরই তোমার লকডাউন হয়ে গিয়েছে এবং তোমরা বই পাওনি। এই কারণেই আমাদের লেকচার দিতে একটু সময় লাগে, কারণ ধরো মাস্টার্স ফাইনাল ইয়ার না শুধু, এখানে তোমার আছে তোমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আপকামিং, তোমরা ইন্টারমিডিয়েটের দ্বাদশ শ্রেণী আছে, ফার্স্ট ইয়ার আছে, সব মিলিয়ে আমরা একটু ধরো ট্রেডিশনাল লেকচার তো না। এখানে তোমার লেকচার দিতে গেলে আগে ফাইল রেডি করতে হয়, আর লাইভে আসা তো অত সহজ বিষয় নয়। ব্যাপারটা আমাদের মতো অতি সাধারণ মানুষদের জন্য, মানে সাধারণ মানের শিক্ষকদের জন্য এটা অনেক কঠিন ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম, শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা শুরু করি। আমি আজকের যে লেকচারটা, এই লেকচারটা চলবে তোমার 30-40 মিনিটের বেশি চলবে না। তো আমরা তোমার করি, মূল লেকচারে চলে যাচ্ছি। হ্যাঁ, যদি কোনো কিছু দেখতে না পাও আমাকে বলবা। তো আমি আমার যথারীতি স্বভাবসুলভভাবে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সবুজ ক্যাম্পাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এই কয়েকদিন আগে কলেজে গিয়েছিলাম। কলেজের ক্যাম্পাসটা সবুজ ঘাসে ভরে গেছে, অনেক সুন্দর লাগে দেখতে, মায়াও লাগে। কারণ যে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা বিচরণ করবে সেই ক্যাম্পাসে যদি এরকম জনশূন্যতা থাকে তাহলে অবশ্যই খারাপ লাগবে। যে চাকরি আমি করি সে চাকরি মানেই আমাকে কলেজে যেতে হবে, সেই আমি যদি ঘরে বসে থাকি অবশ্যই খারাপ লাগবে। এটা কারোই কাম্য নয়। আশা করি এই প্রাদুর্ভাব থেকে, এই দুরবস্থা থেকে আমরা নিস্তার পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে খাস রহমত দান করুন। তো আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তোমরা জানো যে আমি SM রকিবুজ্জামান, তোমার অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। আমি তোমাদের যে বুক রিকমেন্ড করেছিলাম সেই বইটা দেখালাম, এবং যথারীতি এই অধ্যায়ের যে লার্নিং অবজেক্টিভ সেটা হলো আমরা বাজারজাতকরণ গবেষণা সম্পর্কে জানতে পারবো, এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, বাজারজাতকরণ গবেষণা কিভাবে কাজ করে, যার স্টেপসগুলো কি সেগুলো জানতে পারবো, নেচার অফ ফিল্ড ওয়ার্ক বা মাঠ কাজ কীভাবে হয় তার প্রকৃতি সম্পর্কে জানতে পারবো, কিভাবে ডাটা কালেকশন করা হয় সেটা জানবো, ফিল্ড ওয়ার্কারদের কীভাবে সিলেকশন করা হয়, আজকের পড়া এটা ট্রেনিং করা হয়, আজকের পড়া এটা সুপারভাইজিং করা হয় এবং মূল্যায়ন করা হয়। এই বিষয় হচ্ছে মূলত মেজর এরিয়া অফ দ্য লার্নিং অবজেক্টিভ অফ দিস চ্যাপ্টার। তো আজকে ধারাবাহিকভাবে যে জিনিসটা দরকার সেটা হলো আমরা এসেনশিয়াল কন্ডিশন ফর এ সাকসেসফুল ফিল্ড ওয়ার্ক, একটি সফল ফিল্ড ওয়ার্কের কতগুলো কন্ডিশন থাকে। সেই কন্ডিশনগুলো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বা প্রবেশযোগ্যতা, ক্রিয়েটিং এ কগনিটিভ কন্ডিশন, জ্ঞানগত একটা অবস্থা তৈরি করা,
মোটিভেশন টু রেসপন্ডেন্টস, যারা সারাদান করবে, তোমার গবেষণায় তথ্য প্রদান করবে, তাদেরকে মোটিভেট করা। বিষয়টা হলো, তুমি যদি তোমার এই যে ফিল্ড ওয়ার্কে, যেখানে তোমার ডাটা কালেকশন করার কথা, সেখানে যদি সহজেই প্রবেশ করতে না পারো, অর্থাৎ মাঠ কর্মীরা যদি সারাদানকারীর কাছে পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু সেটা সাকসেসফুল ফিল্ড ওয়ার্ক হবে না। তাছাড়া এই যে আমাদের যে বাজারজাতকরণ সমস্যার যে হয়, তার সমাধানকল্পে অ্যাক্সেসিবিলিটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থাৎ তুমি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ যে মাঠ কার্য, সেই মাঠে প্রবেশ করার জন্য পর্যাপ্ত পরিমাণ সুযোগ বা অ্যাক্সেস তোমার থাকতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত, কন্ডিশন। ক্রিয়েটিং কগনিটিভ কন্ডিশন বা জ্ঞানগত অবস্থা তৈরি করা, অনেকে বলে অবগতিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। বাজারজাতকরণ গবেষণায় মাঠ কার্যের মাধ্যমে মূলত কি করা হয়? তথ্য সংগ্রহ করা হয়। আর এই তথ্য সংগ্রহ করার জন্য দরকার দক্ষ, অভিজ্ঞ এবং জ্ঞানগর্ব মাঠ কর্মী। যদি তুমি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় সঠিক সময়ে প্লেস না করতে পারো, তাহলে ওই যে ফিল্ড ওয়ার্কের যে মাধ্যমে যে ডাটা কালেকশন করা হয়, এর গুণগত মান উন্নত হবে না। অর্থাৎ এর যে জ্ঞানগত অবস্থা তৈরি করার জন্য যে সমস্ত তথ্য উপাত্ত তোমার দরকার, সেগুলো আদায় করার বা সেগুলো সারাদানকারীর কাছ থেকে বের করে আনার সেরকম যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা একজন মাঠকর্মীর থাকতে হবে। তো এই 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 যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা কন্ডিশন, এর মধ্যে কতগুলো প্রশ্ন করে আমরা এটাকে বোঝাতে পারি। যেমন মনে করো, মাঠকর্মীরা কোন বিষয়ে তথ্য সংগ্রহ করবে সে সম্পর্কে জানতে হবে। আমি কি করব সেটাই আমি জানি না, তাহলে আমি কি করব? এই জন্য দ্য ফিল্ড ওয়ার্কার মাস্ট নো হুইচ কাইন্ড অফ ইনফরমেশন দ্যাট হি অর শি হ্যাভ টু কালেক্ট। মাঠকর্মীরা সঠিক পদ্ধতি ব্যবহার করে সঠিক তথ্য সংগ্রহ করবে কিনা, করছে কিনা। অর্থাৎ আমি যে, তোমরা জানো যে অবজারভেশন মেথড আছে, ডাইরেক্ট কোশ্চেনিয়ার আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, ইন্টারভিউ আছে, মেইলিং আছে, টেলিফোনিক ইন্টারভিউ আছে, ইন্টারভিউ থ্রু ইমেল, স্কাইপে আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, হোয়াট এভার দ্য সোর্সেস। এখন আমাকে যে রিসার্চার, গবেষক, আমাকে তথ্য সংগ্রহ করার জন্য সুনির্দিষ্ট কতগুলো পদ্ধতি আমাকে দিয়ে দিয়েছে। আমাকে বলতে মাঠ ওয়ার্কার, ফিল্ড ওয়ার্কারকে। এখন ফিল্ড ওয়ার্কার সেগুলো সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে তথ্য সংগ্রহ করছে কিনা, এটা একটা বিষয়। আবার উত্তর প্রদানকারী অর্থাৎ সারাদানকারীদের সাক্ষাৎকারের উদ্দেশ্য উপযোগিতা সম্পর্কে জ্ঞান আছে কিনা। মানে হচ্ছে, আমি দারুণভাবে দক্ষ, অভিজ্ঞ এবং ইন্টেলেকচুয়াল একজন ইন্টারভিউয়ার বা ফিল্ড ওয়ার্কার, বাট যার কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করব, সেই সারাদানকারী বা উত্তর প্রদানকারী ওই বিষয় সম্পর্কে আসলে কতটুকু জানে, এটা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। যদি না জানে, তাহলে তুমি বলবা, এক ধরনের প্রশ্ন করবা, সে তার মতো মন গড়া উত্তর দিয়ে দিবে, তাহলে গবেষণার কাজে বিঘ্ন ঘটবে। আরেকটা হলো মোটিভেশন টু রেসপন্ডেন্ট, অর্থাৎ তথ্য যে প্রদান করবে, অর্থাৎ উত্তর দান করবে বা সারাদান করবে, তাদেরকে প্রেরণা দান করা। একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখো, যে তথ্য দিচ্ছে সে কি বাধ্য? সে বাধ্য না, এটা তার কাজও না, জাস্ট তোমাকে হেল্প করছে তথ্য দিয়ে, যা গবেষণার কাজে একটা আউটপুট হিসেবে কাজ করবে এবং সঠিক সিদ্ধান্ত যাতে কোম্পানি নিতে পারে, তার একটি উপলক্ষ্য হচ্ছে এই রেসপন্ডেন্ট। এখন রেসপন্ডেন্ট কেন রেসপন্স করবে? রেসপন্স তো বাধ্য না, রেসপন্ডেন্ট তো রেসপন্স করতে বাধ্য না। তার মানে তাকে ওরকমভাবেই সম্মানিত করতে হবে,
তাকে গুরুত্ব দিতে হবে, তাকে বোঝাতে হবে যে আপনার এই 10টা মিনিট সময় আমাদের কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই মেহেরবানির জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। এই কোম্পানি সারা জীবন আপনার কথা মনে রাখবে। উপরন্তু আপনার এই মূল্যবান সময় নষ্ট করার জন্য কোম্পানির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর দয়া করে স্যার কোম্পানির পক্ষ থেকে এই সামান্য উপহারটুকু গ্রহণ করুন। অর্থাৎ মোটিভেশন। আই হোপ তোমরা যদি ফিল্ড ওয়ার্কার হও এইভাবেই মোটিভেট করবে। তার মানে হচ্ছে আমাদের বিষয় ছিল কি, যে একটা সাকসেসফুল ফিল্ড ওয়ার্কের কন্ডিশন, এসেনশিয়াল কন্ডিশনগুলো কী কী। আমরা কি দিলাম? 3টা কন্ডিশন দিলাম: অ্যাক্সেসিবিলিটি, ক্রিয়েটিং কগনিটিভ কন্ডিশন অ্যান্ড মোটিভেশন টু রেসপন্ডেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা একটা ভালো প্রশ্ন ছিল, তোমরা এটা মনে রাখবা। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ফিল্ড ওয়ার্ক প্রসেস। ফিল্ড ওয়ার্ক কিন্তু আর মুখের কথাই হয়ে যায় না। এই স্লাইডটাও কিন্তু মুখের কথাই বানানো হয়নি, অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য কিভাবে বেস্ট একটা প্রেজেন্টেশন দেওয়া যায় সে চেষ্টা করেছি। আমরা তো হাইলি কোয়ালিফাইড না, বা ইন্টারনেটের জগতে বা ইন্টারনেটে আমরা এতটা দক্ষ না, তারপরেও আমরা নিজেদের প্রয়োজনে ছাত্রদের উপকারের জন্য শিখেছি এবং তাই তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো, ফিল্ড ওয়ার্ক বাজারজাতকরণ গবেষণার চতুর্থ ধাপ, most probably most important ধাপ। As you know, marketing research has to face 6 steps, which start from identification of the problem, developing an approach to the problem, research design formulation, then field work. Field work is very important steps of marketing research, because by field work primary data is collected from the field level. So these steps is very important, because you know data is the blood of research, and without data, without blood, no human being can live, and without data no research can run. এখন ওই ব্লাড যদি বিষাক্ত হয় তাহলে যেমন মানুষ ছটফট করবে, ডাটা যদি বিষাক্ত হয় গবেষণাটাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাটা কালেকশন গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তবে এই প্রসেসটার মধ্যে 5টি স্টেপস রয়েছে, অর্থাৎ প্রসেসটা হলো 5টা টপিক্সের উপরে, এবং এই 5টা টপিক্স কিন্তু অ্যাকর্ডিং টু সিরিয়াল, এলোমেলো করলে কিন্তু ভুল হবে। যেমন সিলেকশন অফ ফিল্ড ওয়ার্কার্স, অর্থাৎ মাঠকর্মী নির্বাচন; ট্রেনিং অফ ফিল্ড ওয়ার্কার্স, মাঠকর্মীদের প্রশিক্ষণ; সুপারভিশন অফ ফিল্ড ওয়ার্কার, মাঠকর্মীদের তত্ত্বাবধান করা; ভ্যালিডেটিং অফ ফিল্ড ওয়ার্কার্স, মাঠকর্মীদের বৈধতা দেওয়া; ইভ্যালুয়েশন অফ ফিল্ড ওয়ার্ক, মাঠকর্মীদের মূল্যায়ন করা। আমরা এই 5টা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসো সিলেকশন অফ ফিল্ড ওয়ার্কার। যাকে তাকে ফিল্ড ওয়ার্কার নিয়োগ দেওয়া যাবে না। The first functions of field work is to recruit the field workers for the performance. অর্থাৎ মাঠ কার্যকে দক্ষভাবে পরিচালনা করার জন্য প্রথম যে কাজটা দরকার সেটা হলো দক্ষ ফিল্ড ওয়ার্কার নিয়োগ দেওয়া। এখন দক্ষ ফিল্ড ওয়ার্কার নিয়োগ দেওয়ার সময় যাকে আমি নিয়োগ দেব তার সাথে আমার কতগুলো বিষয় জানার দরকার রয়েছে। প্রথম কথা হলো, যে প্রকল্পের জন্য কাজ করা হচ্ছে তা নির্ধারণ করা এবং ওই প্রকল্পে তার দায়িত্ব কী সেটা বোঝার চেষ্টা করা। এখন ইন্টারভিউ কেন নেওয়া হয়? ইন্টারভিউ নেওয়া হয় যাতে করে অনেকগুলো ফেসের মধ্যে যোগ্য ফেসগুলোকে রিক্রুট করা যায়, দক্ষ যোগ্যকে রিক্রুট করা যায়। এখন আমি কিভাবে তার যোগ্যতা এস্টিমেট করব? তার অভিজ্ঞতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এবং তার যে মোটিভেশনাল পাওয়ার, এগুলো কিন্তু ইন্টারভিউর মধ্যেই তারা বুঝতে পারে। কারণ ইন্টারভিউ কিন্তু আমার মতো সাধারণ মানুষ নেয় না, যারা নেয় তারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট, তারা রিসার্চ সেকশনের বড় বড় মাথা, তারা ঠিকই বুঝতে পারে, একজনকে দেখলেই বুঝতে পারে তার মধ্যে কি আছে না আছে। এই জন্য যে প্রকল্পের জন্য কাজ করা হচ্ছে তা নির্ধারণ করব এবং তার ডিউটিটাকে তাকে করা হবে, তার ডিউটিটা কি হবে তা নির্ধারণ করতে হবে।
ইনফর্ম অ্যাবাউট অবজেক্টিভস। যে গবেষণার জন্য কাজ করা হচ্ছে, একজন গবেষকের এই যে উদ্দেশ্য, গবেষণার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে ফিল্ড ওয়ার্কারকে জানাতে হবে কি ধরনের কাজ আমি করতে চাচ্ছি। তখন ফিল্ড ওয়ার্কের মাধ্যমে, উত্তরের মাধ্যমে জানা যাবে যে সে এই কাজে কতটুকু কোয়ালিফাইড। মাঠ কার্য করতে গেলে বা ফিল্ড ওয়ার্ক করতে হলে একজন কর্মীর যে সকল চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা মোরাল ক্যারেক্টারিস্টিক্স বলেছি। যেমন মনে করো সহজ সরল, মিশুক, মিষ্টভাষী, ভদ্র, বিনয়ী, ক্লেভার, এই সমস্ত বিষয়গুলো লাগবে, সাথে মোরাল ক্যারেক্টারটাও লাগবে। টু ফাইন্ড রিলেভেন্ট রেসপন্ডেন্টস, একটা গবেষণার জন্য কোন সারাদানকারী রিলেভেন্ট হবে, প্রাসঙ্গিক হবে। একবার গেলাম ধরলাম এমন না, আমাকে আমার অবজেক্টিভ থেকে বুঝতে হবে যে আমার কোন ধরনের রেসপন্ডেন্টকে আমি করব, কালেকশন করব, কার কাছ থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করব। রাইট ম্যান ইন রাইট প্লেস। এই জন্য এই যে যোগ্যতাটা, এটা প্রশ্ন করার মাধ্যমে জানা যায় যে হু ইজ দ্য রিলেভেন্ট পারসন ফর দিস ইভেন্ট। তখন তার মধ্যে একটা অ্যান্সার হবে এবং তারা বুঝতে পারবে যে না, এর মধ্যে এই বিষয়ে জ্ঞান আছে। মেথড অফ ডাটা কালেকশন, তোমরা জানো ডাটা কালেকশন করার অনেকগুলো মেথড রয়েছে এবং কোন কোন মেথড এই কোম্পানি বর্তমান গবেষণা ইউজ করবে সে সম্পর্কেও একজন মাঠকর্মীকে ধারণা দিতে হবে এবং ওইভাবেই তাকে উপযুক্ত পদ্ধতিতে তৈরি করতে হবে। আর রিক্রুট কোয়ালিটি ফিল, এইভাবেই দক্ষ মাঠকর্মী নিয়োগ দিতে হবে যাতে করে তারা গবেষণার কাজটাকে সহজভাবে করতে পারে এবং গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা তথ্য সংগ্রহ, সেটা নিখুঁতভাবে করতে পারে, নির্ভুলভাবে করতে পারে, যা কিনা একটি সঠিক প্রতিবেদন তৈরি করতে সাহায্য করবে, চূড়ান্তভাবে যা সিদ্ধান্ত গ্রহণকারীকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে। আমরা মাঠকর্মীদের বৈশিষ্ট্য নিয়েও একটা স্লাইড বানিয়েছি। দেখো, মাঠকর্মীদের সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, যেমন তার মধ্যে আকর্ষণীয় চেহারা থাকতে হবে, তাকে স্বাস্থ্যবান হতে হবে, কারণ তুমি জানো একজন মাঠকর্মীকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, তারপর তোমার পাঁচতলায় ওঠা, গাছতলায় যাওয়া, রোদে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় তাকে কাজ করতে হয়, যেন তার সুস্বাস্থ্য দরকার। অভিজ্ঞতা থাকলে ভালো হয়। একজন অভিজ্ঞ ফিল্ড ওয়ার্কার অনভিজ্ঞ ফিল্ড ওয়ার্কের চেয়ে অনেক বেশি গুরুত্ব সহকারে কাজ করতে পারে। এবং একজন ফিল্ড ওয়ার্কার শুড বি লিটারেট পারসন বা এডুকেটেড পারসন, তাকে শিক্ষিত হতে হবে এবং তাকে আলাপি করার মুড অফ থাকবে। ইন্ট্রোভার্ট হবে তাহলে হবে না, তার মধ্যে কি আলাপি করা, বাচাল হতে হবে, তবে সেটা যেন অপ্রাসঙ্গিকভাবে আলাপ না করে, প্রাসঙ্গিক বিষয়ে আলাপের ভিতরে ঢুকে যাওয়ার ক্ষমতা তার থাকতে হবে। আমরা মাঠকর্মী নিয়োগ দিয়ে দিলাম, সিলেকশন করলাম, এই যে বিষয়গুলো বিবেচনা করে এবার আমরা তাদেরকে সরাসরি মাঠে পাঠাবো না। সরাসরি মাঠে পাঠানো সম্ভব নয়, কারণ তুমি জানো যে রিক্রুটমেন্ট করার পরে তাদেরকে ট্রেনিং দিতে হয়। ট্রেনিংয়ের জন্য কতগুলো বিষয় শেখাতে হয়, যেমন মেকিং দ্য ইনিশিয়াল কন্ট্রাক্ট, কিভাবে প্রাথমিক যোগাযোগ সৃষ্টি করতে হবে, আমি এটা ডিটেলস বলবো। আস্কিং দ্য কোশ্চেন, কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। প্রবিং মানে অনুসন্ধানী মনোভাব তার মধ্যে থাকতে হবে, অর্থাৎ তাকে কি করতে হবে, মানে খুঁজে বের করার মানুষেও থাকতে হবে। রেকর্ডিং দ্য অ্যান্সার, উত্তর লিপিবদ্ধ করার একটা বিষয় থাকতে হবে, কিভাবে রেকর্ড করা হয়। আর টার্মিনেটিং দ্য ইন্টারভিউ কিভাবে শেষ করতে হয়। এই 5টা মেথড ফলো করে বা প্রসেস ফলো করে একজনকে ট্রেন আপ করা হয়। আমি যদি এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করতে যাই পরবর্তী স্লাইডে, যেহেতু আমি সুপারভিশনে চলে যাব তাই আমি এখানেই আছি। দেখো, হাউ টু মেক দ্য ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ দ্য রেসপন্ডেন্ট। তোমরা জানো ডাটা প্রোভাইডার ইজ রেসপন্ডেন্ট, তার মানে ফিল্ড ওয়ার্কারকে ইনিশিয়ালি যেটা করতে হবে সেটা হলো রেসপন্ডেন্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখন কিভাবে একটা রেসপন্ডেন্টের সাথে ইনিশিয়াল কন্ট্যাক্ট করা যায় সে বিষয়ে ট্রেনিং সেন্টারে কি বলবে। যেমন আলাপের সূচনা কেমন করে করতে হবে, হাউ টু স্টার্ট এ ডায়ালগ, কিভাবে আলাপ শুরু করতে হবে, আলোচনার শুরুতে কোন ধরনের কথা বলতে হবে। দেখো, সরাসরি তুমি যদি ইন্টারভিউয়ে চলে যাও তাহলে সেটা রসকসহীন বিষয় যায়,
কেমন আছেন, হ্যাঁ, অনেকগুলো ব্যক্তিগত প্রশ্ন করা, তার পছন্দের জিনিসগুলো আগে জেনে নিয়ে সেগুলো প্রশংসা করা। অর্থাৎ যার কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করবা তার লাইকিং ডিসলাইকিংগুলো বিভিন্নভাবে জানার চেষ্টা করতে হবে, তার লাইকিংগুলোর প্রেস করতে হবে বা ওই দিকে আলোচনা করতে হবে, আর ডিসলাইকিংগুলো অবশ্যই তার সাথে একমত হতে হবে। তাহলে কি হয়, আলাপটা দীর্ঘায়িত হবে। কোন কথাগুলো দিয়ে শুরু করলে সারাদানকারী অতি সহজেই প্রভাবিত হবে? প্রথমে লাইট, একদম লাইট, ফ্রেশ ফ্রেশ। তোমরা দেখো যে কোনো ইন্টারভিউতে, যে তোমরা যখন অনলাইন ইন্টারভিউ দিবা, দেখবা যে প্রথমে কথা হলো আপনার নাম কি, কী খেতে ভালোবাসেন, বয়স কত, বাড়ি কোথায়, আপনার প্রিয় ব্যক্তিত্ব কি। এগুলোর সাথে গবেষণার কোনো সম্পর্ক নাই। আপনার প্রিয় রং কি, হ্যাঁ, আপনি কি নাকি, আপনি কি গান টান পছন্দ করেন কিনা, খেলাধুলা করেন কিনা, কোন ধরনের খেলোয়াড় আপনার পছন্দ। এগুলো হচ্ছে কি একটা আলাপকে আলাপে নিয়ে যাওয়ার জন্য আলাপ করা। অর্থাৎ এটা হলো সারাদানকারীকে প্রভাবিত করার জন্য কিছু লাইট কোশ্চেন করা। এরপরে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা। যেমন, আমি আপনার কিছু মূল্যবান সময় নষ্ট করতে পারি কি? আমি একটু একটু এখন আস্তে আস্তে ভার হচ্ছি, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে সম্বোধন করতে হবে, নিজের উদ্দেশ্য সম্পর্কে বলতে হবে। যদিও রেসপন্ডেন্ট আগেই জানে, তবু তাকে বলতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, মোটিভেশন করতে হবে, এবং জরিপ কাজে তার অংশগ্রহণটা কত গুরুত্বপূর্ণ সেটাও তাকে বুঝিয়ে বলতে হবে। দ্বিতীয় হলো আস্কিং এ কোয়েশ্চেন। কীভাবে প্রশ্ন করা যায়? দেখো, স্ট্রাকচারাল কোশ্চেনের মধ্যে কখনো মন গড়া প্রশ্ন করা যাবে না। প্রশ্ন অবশ্যই ধারাবাহিকভাবে করতে হবে। এমনভাবে কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নের ভেতরে আরও একটা প্রশ্ন থেকে যায়, ফলে সারাদানকারীকে আবার প্রশ্ন করতে হয়। আবার প্রশ্নমালায় ব্যবহৃত প্রতিটি প্রশ্ন ধীরে ধীরে পড়তে হবে। উত্তর দানকারী যদি কোনো প্রশ্ন বুঝতে না পারে তাহলে দুঃখিত বলে আবারও তাকে সেটা বুঝিয়ে বলতে হবে। সহজভাবে প্রশ্নগুলো উপস্থাপন করতে হবে এবং তাকে কঠিন প্রশ্ন যদি থাকে তাহলে সেটা পরে আসতে হবে। মনে রাখবা, সহজ দিয়ে শুরু, সহজ দিয়ে শেষ, মাঝে কিছু কঠিন, এটাই প্রশ্নের নিয়ম। ওকে, এরপর হলো প্রবিং, অনুসন্ধানী। অনুসন্ধানী হচ্ছে কি, দেখো তোমার দরকার তথ্য সংগ্রহ করা, খেজুরে আলাপ তো করতেই হবে, কিন্তু তুমি তোমার মূল তথ্য সংগ্রহের বিষয়টা কখনো ভুলে যাবে না। এই জন্য যদি কোনো তথ্য সংগ্রহ করার জন্য একাধিক প্রশ্ন, মানে একটা ভাইটাল কোশ্চেনের অ্যান্সার জানা জরুরি হয়, তাহলে অবশ্যই তাকে বারবার ওই প্রশ্নটাকে সুকৌশলে করতে হবে। যদি কোনো কারণে কোনো কঠিন প্রশ্নের উত্তর সারাদানকারী যেটা দিয়েছে তুমি বুঝতে পারোনি, তাকে বিনয়ের সাথে সরি বলে আবারও সে প্রশ্নটা জেনে নিতে হবে, উত্তর জেনে নিতে হবে। সাধারণকারীকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে। কথা বলার মাঝখানে কথা বলা যাবে না। এখন তো টক শোতে হয়, টক শোতে যে অ্যাঙ্কার তাকে ধমক দিয়ে উড়িয়ে দেয়, একজনের কথা শেষ না হতে আরেকজনের কথা বলে, এটা অভদ্রতা, আচরণের খেলাপ, এগুলো করা যাবে না। বিশেষ করে ইন্টারভিউ নিতে যাওয়ার সময় অবশ্যই রেসপন্ডেন্টকে কথা বলার সুযোগ দিতে হবে। তার কথা বলা শেষ হলে পুনরায় কথা বলতে হবে এবং তার প্রতিটি উত্তর হুবহু রেকর্ড করার চেষ্টা করতে হবে, তা না হলে সেটা ভালো ইন্টারভিউ হবে না। এবং সুন্দরভাবে সাবলীলভাবে সেই উত্তরগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে শেষে গিয়ে তোমাকে টার্মিনেট করতে হবে। তাকে ধন্যবাদ জানিয়ে বিনয়ের সাথে কী করতে হবে, ইন্টারভিউটা শেষ করতে হবে। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি, সুপারভিশন অফ ফিল্ড ওয়ার্ক। দেখো, আমি যদি ধরে নেই যে আমি যেমন দায়িত্বশীল তুমিও তেমন দায়িত্বশীল, এটা ভুল ধারণা। কারণ আমাদের দেশের মানুষ বা এই সাউথ এশিয়ান বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষগুলো আসলে মানে যদি তুমি বেশি আদর করো তাহলে বাদর হয়ে যায়। তুমি যদি বেশি স্বাধীনতা দাও দেখবা স্বাধীনতা হস্তক্ষেপ করে ফেলেছে। বেশি আহ্লাদ দেখাইলে মানে ধরো তোমার কুলে বসে বসে যাবে। এই জন্য কাজের তত্ত্বাবধান করতে হয়। এটা আজকে না, সে ম্যাকগ্রেগর 3X করেছিল, ম্যাকগ্রেগর 3Y করেছিল, উচি জাপানের উনি যে সিরিজ জেড করেছিলেন, কেন? টু মোটিভেট দ্য ওয়ার্কার। কারণ কি, আমরা সুযোগ সন্ধানী মানুষ, সুযোগ পাইলেই ফাঁকিবাজি করি, সুযোগ পাইলেই কি মানে দায় সারাভাবে কাজ করে দেই। অনেক সময় আছে বিশ্রামের ফাঁকে ফাঁকে কাজ করে, অনেকে আছে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম করে। অর্থাৎ দুইটা বিষয়, কাজের ফাঁকে বিশ্রাম করা ভালো, কিন্তু কাজের মানে বিশ্রামের ফাঁকে কাজ করা এটা কিন্তু মোটেও ভালো না।
আমরা চাকরি করি, বেতন নেই, আমাদের এই বেতনটাকে অবশ্যই হালাল করে খেতে হবে। তোমরা ছাত্র, তোমাদের দায়িত্ব আছে, তোমার বাপ মা অনেক কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকাগুলোকে হালাল করতে হবে। অর্থাৎ তোমার উপরে যে অর্পিত দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। কাজেই তত্ত্বাবধান একটা দরকার রয়েছে। তত্ত্বাবধানগুলো কিভাবে হবে? নিয়ন্ত্রণ ও সম্পাদন, অর্থাৎ প্রত্যেকটা ফিল্ড ওয়ার্ক তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা এবং সেটা সম্পাদনা করছে কিনা। অর্থাৎ তুমি জানো যে যখন ফিল্ড ওয়ার্ক করা হয় তখন কিন্তু তোমার এলোমেলো অনেকগুলো ডাটা হয়, সেই ডাটাগুলোকে ক্লাসিফাই করতে হয়, এডিট করতে হয়। সেই যে কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ মান নিয়ন্ত্রণ করছে কিনা এবং এই যে এডিটিং করছে কিনা এটা সুপারভাইজ করতে হবে। এবং এটা কিন্তু দেখবা এক একজন ফিল্ড ওয়ার্কের আন্ডারে সুপারভাইজার থাকে। ধরো 10 জনের আন্ডারে একজন সুপারভাইজার আছে, ওই সুপারভাইজারের দায়িত্ব হলো করা, কন্ট্রোল করা যে সে ঠিকমতো দায়িত্ব পালন করলো কিনা। তারপর স্যাম্পলিং কন্ট্রোল, এই যে নমুনাগুলো সংগ্রহ করে প্রতিষ্ঠান কর্তৃক যে নমুনা পরিকল্পনা তৈরি করে সেই নমুনা অনুযায়ী তার কালেকশনগুলো হলো কিনা এটা মিলাইতে হবে। কন্ট্রোল অফ চিটিং, যদি প্রতারণা করে সে প্রতারণা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আজকাল অনেক দেখা যায় যে গাছের নিচে বসে 200-300 ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেয়, এগুলো চিটিং। এই চিটিংগুলো অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আরেকটা হলো সেন্ট্রাল অফিস কন্ট্রোল। একজন তত্ত্বাবধায়ককে যেমন মাঠ পর্যায়ে বিভিন্ন দিক বিবেচনা করতে হয়, তেমনি একই সময়ে কেন্দ্রীয় অফিসের উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়া নমুনা মানে যে পরিকল্পনা তৈরি করা হয়, যেভাবে পরিকল্পনা তৈরি করা হয়েছিল সেভাবে কাজটা হলো কি না তাও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যিনি তদারককারী, তত্ত্বাবধায়ক, তার দায়িত্ব কিন্তু ইনসাইড আউটসাইড দুই সাইডেই। আদান হচ্ছে কিন্তু লাইভ ক্লাস আমি কন্টিনিউ করছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এরপরে আছে তোমার ভ্যালিডেটিং, বৈধতা। মাঠ কাজের বৈধতা দিব আমি। দেখো, মাঠকর্মের বৈধতা হচ্ছে মাঠকর্মীরা যথাযথ সাক্ষাৎকার জমা দেয় কিনা তা যাচাই করা। অর্থাৎ ভ্যালিডেশন অফ ফিল্ড ওয়ার্ক মিনস ভেরিফাইং দ্যাট দ্য ফিল্ড ওয়ার্কার্স আর সাবমিটিং অথেন্টিক ইন্টারভিউ। মাঠকর্মীরা প্রকৃতপক্ষেই তাদের সাথে যোগাযোগ করেছে কিনা, কাদের সাথে? রেসপন্ডেন্টের সাথে। ডিড দ্য ফিল্ড ওয়ার্কার রিয়েলি কমিউনিকেট উইথ দ্য রেসপন্ডেন্টস? অর্থাৎ যারা ফিল্ড ওয়ার্কার তারা কি সারাদানকারীর সাথে যোগাযোগ করেছিল? ডিড দে রিসিভ দ্য ইন্টারভিউ প্রপারলি? তারা কি সঠিকভাবে বা যথাযথভাবে সাক্ষাৎকার গ্রহণ করেছিল কিনা? ইজ দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য রেসপন্ডেন্ট কারেক্ট? রেসপন্ডেন্ট যে তথ্য দিয়েছে তা সঠিক কিনা? হাউ ডিড দ্য ফিল্ড ওয়ার্কার ট্রিট দ্য রেসপন্ডেন্ট? রেসপন্ডেন্টকে বা সাধারণকারীকে মাঠকর্মী কীভাবে কী করেছে, তার সাথে কেমন আচরণ করেছে, এই বিষয়গুলো ভ্যালিডেশনের মধ্যে লাগবে। যদি এগুলো পজিটিভ হয় ভ্যালিড, পজিটিভ না হলে ইনভ্যালিড। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি ইভ্যালুয়েশন টেকনিক। ইভ্যালুয়েশনের মধ্যে আমরা 4টা পয়েন্ট দেখছি। একটা হলো টাইম অ্যান্ড কস্ট, রেট অফ রেসপন্স, কোয়ালিটি অফ ইন্টারভিউইং, কোয়ালিটি অফ ডাটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লাইভ ক্লাসের একটা সমস্যা হলো টানা ক্লাস নিতে হয়, গলা শুকিয়ে যায়, বুঝছো? রোজার দিনে গলা শুকিয়ে গেলেই তো আমি পানি খেতে পারবো না। হ্যাঁ, আবার আস্তে আস্তে বললে সময় চলে যায় 1 ঘন্টার বেশি, তাই তো মনে হয় আমি ধারণা 40 মিনিট হয়ে গেছে। আমি শেষ করছি। ইভ্যালুয়েশন, দ্য লাস্ট স্টেপস অর প্রসেস অফ ফিল্ড ওয়ার্ক। কিভাবে তুমি মূল্যায়ন করবা? দেখো, সময় এবং কস্ট একটা বড় ফ্যাক্টর গবেষণার জন্য। যদি তুমি 5 দিনের কাজ সঠিকভাবে 2 দিনে করতে পারো তাহলে তোমার সময় যেমন বাঁচলো, ব্যয়ও বেঁচে গেল। কিন্তু তার মানে এই না যা ইচ্ছা তাই বলে তুমি দ্রুত কাজ করবা। দ্রুত কাজ করে শয়তানে, একটা কথা প্রবাদ আছে। তোমার যতটুকু টাইম লাগবে, প্রয়োজনে 10 ঘন্টা, বিনা প্রয়োজনে 1 ঘন্টাও না। এই হচ্ছে ইভ্যালুয়েশনের একটি কনসিডারেশন, যে টাইম কনজামশন ইজ রিকোয়ার্ড বাট নট মোর নো লেস। কস্ট এজ এ মাস্ট বাট নো মোর কস্ট অর লেস কস্ট। যারা দরকার তাই। রেট অফ রেসপন্সেস হলো সারাদানের হার। এক্ষেত্রে
প্রত্যেকটি সাক্ষাতের সারাদানের হার মূল্যায়ন করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সারাদানের হার কেমন হলো তা এই মূল্যায়নের মাধ্যমে জানা যায়। সারাদান সন্তোষজনক হয় একটা রেটের উপরে, সেই রেট অনুযায়ী সারাদান হয়েছে কিনা। আর একটা হলো মান, সারাদানের মান। সাক্ষাৎকার নিলেই হলো না, সেটা কোয়ালিটি কতটুকু এনশিওর হলো, অর্থাৎ সাক্ষাৎকারের সূচনা কেমন হয়েছিল, যে প্রশ্ন করা হয়েছিল তার সাথে সাক্ষাৎকারকারী কতটুকু রিলেভেন্ট বা কতটুকু আন্তরিক ছিল, কোনো পক্ষপাতমূলক আচরণ হয়েছে কিনা, অর্থাৎ উত্তর দেওয়ার সময় সে বায়াসড হলো কিনা, এবং সে কোনো স্পর্শকাতর প্রশ্নকে এড়িয়ে গেল কিনা, সেক্ষেত্রে প্রশ্নকর্তা স্পর্শকাতর প্রশ্নগুলো সঠিকভাবে করতে পারলো কিনা। আরেকটা হলো তথ্যের গুণাগুণ। আসলে কি, কোয়ালিটি ইন্টারভিউ প্রডিউস কোয়ালিটি ডাটা। কাজেই এখানে কোয়ালিটি ডাটাগুলো কি হয়, তথ্যগুলো কতটুকু সহজবুদ্ধ, কতটুকু বাইস বার্সা মুক্ত, অর্থাৎ এখানে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা আছে কিনা, এখানে যে বৈশিষ্ট্য আছে গবেষণা সেই বৈশিষ্ট্য মিল কিনা, গবেষণার যে শর্ত তা ফলো করেছে কিনা, কাঠামোবিহীন প্রশ্নের মধ্যে কাঠামোগত প্রশ্ন আসছে কিনা, কিংবা স্ট্রাকচারাল কোশ্চেনের মধ্যে আনস্ট্রাকচারাল কোশ্চেন আসছে কিনা, যে সকল তথ্যবলী প্রশ্নপত্র থেকে বাদ দেওয়ার কথা সেগুলো এডিটিং করে বাদ দিয়েছে কিনা। এই হলো 5টি স্টেপস ফর ইভ্যালুয়েশন অফ কি বলে ফিল্ড ওয়ার্ক প্রসেস। আমরা তোমাদেরকে বলেছি সিলেকশন অফ ফিল্ড ওয়ার্ক, ট্রেনিং অফ ফিল্ড ওয়ার্ক, সুপারভিশন অফ ফিল্ড ওয়ার্ক, ভ্যালিডিটি অফ ফিল্ড ওয়ার্ক, আর ইভ্যালুয়েশন অফ ফিল্ড ওয়ার্ক। আমি আবারও তোমাদের বলছি, ভ্যালিডিটিংয়ের মধ্যে ডিড দ্য ওয়ার্কার রিয়ালি কমিউনিকেটেড, আচ্ছা সরি এটা আমি বললাম, আমি তোমাদের বলছি আবারও সেই পুরানো কাসন্দি এই অধ্যায়ের বারবার বলছি, এই প্রশ্নগুলো করলে ইনশাল্লাহ হবে, যা তোমরা এই বইয়ে পাবে। তারপরে আমরা যদি বি পার্টে যাই, বি পার্টেও এগুলো পাবে এইখান থেকে। তারপর তোমরা যদি সি পার্টে যাও, সি পার্টেও এগুলো তোমরা পাবে। এবং আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি স্যার হিসাবে, তোমাদের ওই লোকাল গার্ডেন হিসাবে, যে তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, কারণ আমরা এখনও বাইরে যাওয়ার মতো অবস্থায় নেই। কারণ আস্তে আস্তে মৃত্যুর সংখ্যা কিন্তু আপওয়ার্ড মানে কি, এপ্রিল মাস থেকে শুরু করে এই মে মাসের আজকে তোমার 18 তারিখ বা 17 তারিখ যাই বলি না কেন, তাহলে এই যে একটা আপওয়ার্ড ট্রেন্ড, এই ট্রেন্ড কিন্তু মানে একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এবং আমরা কেউ তোমাদেরকে হারাতে চাই না, আমরাও চাই সবাই মিলে একটা সুন্দর পরিবেশে থাকি, যার যার ধর্মের প্রতি আস্থা রাখবে। এবং বিশেষ করে যারা মুসলমান, যেহেতু আমাদের দেশটা ইসলামিক কান্ট্রি, মুসলিমের দেশের সংখ্যাগরিষ্ঠতা, তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি তোমরা অবশ্যই আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, তারাবিও পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে। এবং আমি তোমাদেরকে অনুরোধ করব অন্তত একবার সালাতুল তাসবিহ পড়বে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশ্ব যে কি বলে বিশ্বব্যাপী করোনার যে প্রভাব, সেই প্রভাব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তিদান করেন। এছাড়া আসলে অন্য কোনো উপায় নেই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।